যেহেতু হিমালয়ানের স্পোক হুইল, তো তাতে করে একটু হলেও সাসপেনশনটা বেটার হয়ে যায়। ওয়েট যা ডিস্ট্রিবিউটেড ছিল আরও মনে হচ্ছে ওয়েট ভালো ডিস্ট্রিবিউট। সামনে পেছনে দুটোই কিন্তু টিউবলেস করা হয়ে গেছে। পিলিয়ন হিসাবে কেমন ফিল আসে সেটাও তোমাদেরকে জানাবো। এগুলো হচ্ছে পুরনো টায়ার, বেনেলি ইম্পেরিয়াল, এগুলোর খরচা হচ্ছে 8,000 টাকা। চালাবেন না, উড়ে বেড়াবেন। পাংচার নামক ভয়ানক যন্ত্রণা আপনাদের এই ভারী গাড়িকে আর ছুতে পারবেন, এটা প্রমিস রইল। অফরোডিং ইজ লাভ। তো আজকের ভিডিও শুরু করছি নপাড়া থেকে। নপাড়ার যে বাস স্টপটা রয়েছে সেখান থেকে, সঙ্গে রয়েছে সৌম্যজিৎ, ওটা বড়। আমরা এখন যাব হচ্ছে এখান থেকে গড়িয়া। বেসিক্যালি এই যে আজকে আমরা বেরিয়েছি, এটা হচ্ছে হিসেব মতন আমাদের 3 দিনের দিন যাওয়া। আই মিন আমরা যে বাইকটা দিয়েছিলাম রয়্যাল এনফিল্ডের হিমালয়ান টিউবলেস করানোর জন্য পার্থদার কাছে, আজকে হচ্ছে আমাদের 3 নম্বর দিন। 3 নম্বর দিনে আমরা যাচ্ছি বাইকটার ডেলিভারি নিতে। এর মাঝখানে আমরা একদিন গেছিলাম, আর প্রথম দিন যেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে যে আমরা যাচ্ছি বাইকটা নিয়ে, সেদিন গিয়ে দিয়ে এসেছিলাম। তো এর মাঝখানে বেশ কয়েকটা দিন কেটে গেছে, বলতে পারো প্রায় 7টা দিন কেটে গেছে। আর এই 7টা দিনে 7 রকমভাবে বিভিন্নভাবে দাদা আমাদের বাইকটাতে বিভিন্ন কাজগুলো করেছে। তো সেই সমস্ত কাজগুলো দাদা কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ করে রেখেছে, যেগুলো আমাদেরকে পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে। আর সেগুলো আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব, কারণ বুঝতেই পারছো খুব একটা বাড়ির কাছে নয়, তো রোজের রোজ তো যাওয়া সম্ভব হয়নি। সেই জন্যেই আমরা দাদাকে বলেছিলাম যে দাদা তুমি কিছু ক্লিপ আমাদেরকে পাঠিয়ে দিও, আর সেগুলো আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তোমরা ফার্স্টে সেগুলো দেখে নাও, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। হিমালয়ান গাড়ি টিউবলেস কনভার্সন চলছে। এই পেছনের রিংটা আমরা এইভাবে প্রথমে পেট্রোল দিয়ে ওয়াশ করেছি, তারপরে এখন আমরা জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। সেকেন্ড টাইম আমরা রাবিং করব। আর ওখানে রয়েছে ফার্স্ট রিংটা, ওটা ড্রাইংয়ের জন্য রয়েছে। জনসন ডাইভার্সের VK9, এটা একটা বিশেষ ধরনের ইলেকট্রোলাইট সলিউশন। এটা এই কন্টেনার থেকে আমরা আমাদের পরিমাণ মতো এইখানে ঢেলে নিয়েছি। এবার এটা আমরা আমাদের যে রিং রাখা রয়েছে তাতে আমরা ডিপিং করব। এটাকে 6 থেকে 7 ঘন্টা আমরা ডিপিং করে রাখবো, এতে আস্তে আস্তে রাস্টগুলো বেরিয়ে আসবে। রিং ডিপ করে রেখেছি এখানে, হিমালয়ানের রিং। এইবার আমরা এটা আস্তে আস্তে চারিদিকে ঢেলে দেবো, দিয়ে আমরা 6 থেকে 7 ঘন্টা ওয়েট করব। তারপরে আমরা রিমটাকে নতুন করে পলিশ করব, কিওর করব, পেট্রোল দিয়ে ওয়াশ করব। আমরা ফার্স্ট লেয়ার কিওরিং করছি পেছনের রিমে। দেখা যাচ্ছে যে প্রতিটা নিপলকে ভালোভাবে কভার করা হচ্ছে। এই লেয়ারটা হওয়ার পরে আমরা 26 থেকে 32 ঘন্টা এটাকে ড্রাইংয়ের জন্য রাখবো, এবং তারপর এটাকে আমরা ব্রাইট সানলাইটে এক্সপোজ করে দেবো। এইভাবে প্রত্যেকটা নিপলের গোড়ায় আমরা পেট্রোল দিয়ে খুব ভালো করে ডিপিং করে আমরা এটা ওয়াশ করবো। এবং এই প্রসেসটার জন্য মোটামুটি 1.5 লিটার মতো পেট্রোল খরচা হয়ে যায়। সেকেন্ড লেয়ার ফাইনাল প্রসেসিংয়ের কাজ চলছে, আমরা লেভেলটাকে সমান করছি। তো এই যে দেখা যাচ্ছে কীভাবে এই প্রসেসটা পুরো কমপ্লিট হচ্ছে। এই যে হিমালয়ানের ফ্রন্ট রিম, এই ফার্স্ট লেয়ার কিউরিং করার পরে দেখা যাচ্ছে এর ফিনিশিং কীরকম জায়গায় এসছে। সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করেছি, তো এইবার এটাকে আমরা ড্রাইংয়ের জন্য রেখেছি ব্রাইট সানলাইটে। দেখা যাচ্ছে এখানে হিমালয়ান গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। লাদাখ মোটো গ্যারাজ আমাদের কাছে এসছে সুপার মিটিওর 650, এতে ফগ ল্যাম্প ইনস্টলেশন হবে। রয়েছে নতুন হিমালয়ান 452, এর টিউবলেস কনভার্সনের কাজ হয়েছে, এতেও ফগ ল্যাম্প ইনস্টল হবে। আর ভেতরে আমাদের কাছে আরও একটা হিমালয়ান রয়েছে 411, এরও টিউবলেস কনভার্সনের কাজ হচ্ছে। এই যে সমুজিতার টায়ার, এই আমরা টিউবলেসে কনভার্ট করেছি। টায়ার এখন ফিটিং হয়েছে। ফিটিং হয়ে আমরা প্রথমে সাইডের লিকেজ চেক করছি, এরপরে আমরা স্পোকের ইন্ডিভিজুয়াল করে দেখব যে কোনো স্পোক দিয়ে হাওয়া বেরোচ্ছে কিনা। তো আপাতত কোনো লিকেজের সাইন নেই, তবু আমরা একবার আরও ভালো করে ফার্দার চেকিং করে নেব। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন নজল, এই নজলেও আমরা এক্সট্রা করে প্রোটেক্টিভ রাবার ক্যাপ লাগাবো, যাতে কখনো কোনো হাওয়া লিকেজ না হয়। সৌম্যজিৎদার সামনের গাড়ির টায়ার, এই যে এটাকে এখন আমরা প্রেশার চেক করছি যে কত PSI প্রেশার এর মধ্যে রয়েছে। একটু হাই প্রেশার থাকবে, এখানে দেখা যাচ্ছে প্রায় 60 PSI প্রেশার রয়েছে এর মধ্যে। তো এটা ধীরে ধীরে আমরা কম করে দেবো, কিন্তু এখন থাকবে এটা তারপরে একটু বেশির দিকেই থাকবে। কিন্তু গাড়ি চলতে চলতে তারপরে যখন টায়ারটা ফিট হয়ে যাবে পুরো রিমের মধ্যে, তখন একে আমরা
নর্মাল প্রেশার করে দেবো। তো এখন আমরা একটু প্রেশার কমিয়ে দিচ্ছি। আর এই যে পেছনের রিমে আমরা চেকিং করছি, চেকিং করে আমরা দেখছি কি অবস্থায় আছে। প্রত্যেকটা স্পোক ইন্ডিভিজুয়ালি চেকিং করে আমরা দেখবো যে কোথাও কোনো লিকেজ আসছে কিনা। তো এভাবে এই সমস্ত যে ফুটেজগুলো দেখলে এইগুলো দাদা নিজের মতন করে বানিয়েছে, তো সেই জন্যেই ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেটের একটু এদিক ওদিক হয়ে গেছে, তো এটুকু একটু অ্যাডজাস্ট করে নাও। বাকি মাঝখানে আমরা গত পরশু দিন অর্থাৎ রবিবার দিন একবার গেছিলাম গড়িয়াতে, কারণ দাদা বললো যে তোমাদের বাইকের কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমরা চাইলে একবার এসে একটু চালিয়ে দেখে নাও। তো সেই ফুটেজটাও তোমরা দেখে নাও যে আমরা রবিবার দিন গেলাম এবং কিভাবে গেলাম আর গিয়ে কি করলাম, কিভাবে চালিয়ে দেখলাম, এই সমস্ত ক্লিপসগুলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা তোমরা আগে দেখে নাও। 42 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আমরা এখন বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে এখান থেকে গড়িয়া। এই দেখো খানিকটা এরকমভাবে ভেতরে চশমার উপরে সানভাইজার, তাতে করেও লাভ হচ্ছে না, গরম হাওয়াটা যখন এসে লাগছে না মানে জ্বালিয়ে দিচ্ছে একবারে। আগে পৌঁছাই, আজকে মোটো ব্লগ করছি না, পৌঁছে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা কী জন্য যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে গিয়ে বলছি, চলো। লাদাখ মোটো গ্যারেজের ঠিক সামনেটাতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, আর সঙ্গে রয়েছে সৌমোর হিমালয়ানের কাজ অলমোস্ট রেডি। আর এখন আমরা বেরিয়েছি হচ্ছে টেস্ট রাইডের জন্য। তো এই যে সামনের হুইলটা দেখতে পাচ্ছ, সামনে পেছনে দুটোই কিন্তু টিউবলেস করা হয়ে গেছে, নতুন টায়ারও লেগে গেছে। দেখো টায়ারের সাইডে এই যে গ্রিন কালারের লাইন দেখা যাচ্ছে, যেটা নতুন টায়ারে দেখা যায়, যত পুরনো হবে আস্তে আস্তে এটা চলে যায়। আর এদিকেও দেখো এই যে এই দুটোই কিন্তু নতুন টায়ার দুটো কিসের ভাই? C8 গ্রিপ এক্সেল। ফার্স্টে সোমু চালাবে, সোমু চালানো হয়ে গেলে দেন আমি চালাবো। সাউন্ড শুনে বুঝে না হিমালয়ানের। চলো। তবে যাই বলো ভাই, হিমালয়ানের ব্যাক সিটটা কিন্তু বেশ আরামদায়ক। পিলিয়ন হিসাবে কেমন ফিল আসে সেটাও তোমাদেরকে জানাবো, তারপর নিজে চালালে কেমন লাগে সেটাও তোমাদেরকে বলবো। সাধারণত আমি টিউবলেস বাইক চালাই, টিউবটাকে টিউবলেস করার পর ঠিক কতটা পরিবর্তন হয়েছে সেটা তোমাদেরকে জানাবো। ওয়েট যা ডিস্ট্রিবিউটেড ছিল আরো মনে হচ্ছে ওয়েট ভালো ডিস্ট্রিবিউট হয়েছে, মানে ব্যালেন্সিংটা আরও ভালো লাগছে, চালিয়ে দেখছি কেমন লাগে। এখন এই মুহূর্তে একটাই মাত্র লুকিং গ্লাস লাগানো রয়েছে, এর গল্পটা তোমাদেরকে পরে বলবো। দেখো বন্ধু, সত্যি বলতে টিউব আর টিউবলেসের যে তফাৎটা সেটা বুঝতে গেলে আমাদেরকে এই রাস্তায় চালালে হবে না, আমাদেরকে অ্যাকচুয়াল যে অফরোডিং সেই অফরোডিং করতে হবে। আই মিন কোনো একটা অফরোডিং ট্রেল, এবড় খাবড় জায়গা, ধান জমি, ফাঁকা মাঠ, এরকম জায়গায় গিয়ে যদি আমরা বাইকটা চালাই তাহলে আমরা অ্যাকচুয়াল ফিলটা পাবো যে হ্যাঁ কি চেঞ্জ হয়েছে। আর এছাড়া আর একটা সোজাসাপটা রাস্তা হচ্ছে চাকায় পিন ফুটিয়ে দাও, কিন্তু আমরা সেটা করব না, যেহেতু হিমালয়ানের স্পোক হুইল, তো তাতে করে একটু হলেও সাসপেনশনটা বেটার হয়ে যায় রাদার দ্যান অ্যালয়। কলকাতার গড়িয়ার মতন জায়গায় ভাঙা রাস্তা খুঁজছি, ডান দিয়ে কি পাবো খারাপ রাস্তা? আমরা এর উপর দিয়ে যাবো। আবার একটা যেহেতু এটা সাসপেনশনের সঙ্গে সঙ্গে তোমার স্পোক হুইল রয়েছে না, তো এটাতে একটু বেটার জার্কিংটাকে হ্যান্ডেল করতে পারে হিমালয়ান রাদার দ্যান অ্যাডভেঞ্চার। তার উপরে 411 সিসির ইঞ্জিন, মানে বুঝতেই পারছো টান তো রয়েছে ভাই। তো বন্ধু, তোমাদের আগের দিনের ফুটেজ দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেছি গড়িয়াতে। আর চলো দাদার সঙ্গে সরাসরি কথা বলে নিই যে কত কি খরচা পড়লো না পড়লো, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ওখানে আমাদের বাইক সাইড করা রয়েছে, আর এখানে সমর বাইক রেডি। এগুলো হচ্ছে পুরনো টায়ার, যেগুলো বাইকে এইভাবে সমো বেঁধে নিয়েছে। লাইটস, ক্যামেরা, অ্যাকশন, রোল। আচ্ছা, এই গরমের মধ্যে আপনি শুধু লাইট বললেন, পাখা বললেন না কেন? পাখা চালালে যদি সাউন্ড চলে আসে, উইন্ড নয়েজ, ওই জন্য ওটা একটুখানি বন্ধ থাক। সমর বাইকের কনভার্সন চার্জ পড়লো 7000। আচ্ছা, ওনার এক্সট্রা কাজ হয়েছে রিমের জন্য, অ্যাসিড ডিপিং হয়েছে, তার জন্য 500 রুপিস এক্সট্রা। যেটা ওই রাস্টিং ছিল ওটার জন্য। রাস্ট ছিল, দুটো রিমকে পেইন্ট করা হলো, পেট্রোল দিয়ে ওয়াশ করা হলো। আমরা ওনার গাড়ি থেকে পেট্রোল নিইনি, তো অন্য পেট্রোল দিয়ে করতে হলো। তো এটা আপনাদের জন্য ডিসকাউন্টেড রেট। এনিওয়ে, এইটা হচ্ছে আমাদের এই টায়ারের স্ট্রাকচার। এর মধ্যে আরো একটা দুটো গাড়ি অ্যাড হবে নতুন, যেগুলো এসছে, যেমন হিরোর মাভেরিক এসছে। তো এগুলো ওখানে দেওয়া হয়নি, কারণ এটা যখনকার চার্ট বানানো হয়েছে তখন মাভেরিক বা আরো দু একটা গাড়ি আসেনি। আমি একদম বেসিক মডেল থেকে শুরু করছি। বুলেট স্ট্যান্ডার্ড ইলেকট্রা 350-তে খরচ হচ্ছে 6000। যদি পেছনে ডিস থাকে তাহলে 6500 টাকা। কিওরিং কস্ট, এক্সট্রা কস্ট আলাদা। এক্সট্রা কস্ট সাধারণত লাগে না যদি না টায়ারে পাংচার থাকে বা রিমে রাস্ট থাকে। আর হচ্ছে ইএসডি স্ক্র্যাম্বলার, ইএসডি
অ্যাডভেঞ্চার, হিমালয়ান, আমাদের এক্সপালস, স্ক্র্যামলার, এগুলোর খরচ হচ্ছে 7,500 টাকা। জাভা 42, কন্টিনেন্টাল জিটি, ইন্টারসেপ্টর 650, বেনেলি ইম্পেরিয়াল, এগুলোর খরচা হচ্ছে 8,000 টাকা, 4,000 ইচ রিম। আর হচ্ছে অ্যাভেঞ্জার, নতুন হিমালয়ান, এগুলোর খরচ হচ্ছে 10,000 টাকা। তো এটা রেট ফিক্স, তার কারণ যেই মেটেরিয়ালটা আমরা ইউজ করি ওটা ইম্পোর্টেড মেটেরিয়াল, তো এটার উপরে দামটা ডিপেন্ড করে। এখন পর্যন্ত আমরা এই রেটে দিতে পারছি, এরপরে যদি দাম বাড়ে তখন স্বাভাবিকভাবেই আমাদেরও কষ্ট বাড়বে। যতক্ষণ আছে আমরা 2 বছর ধরে একই রেটে কাজ করছি, দেখা যাক যতদিন মালের দাম সমান থাকে। আর এর চেয়ে হচ্ছে পুরোনো গাড়িগুলো, যেমন হচ্ছে ইয়ামাহা RX100, স্প্লেন্ডার, সুপার স্প্লেন্ডার, কাওয়াসাকি, লোয়ার সিসি, হ্যাঁ যেগুলো 100-150 সিসির গাড়ি, সিটি 100, ওগুলোর খরচা হচ্ছে 1,500 টাকা পার রিং, মানে টোটাল 3,000 টাকা। আচ্ছা, যদি টায়ার না লাগে, টায়ার লাগলে টায়ার কাস্টমারকে নিজের পছন্দ মতো নিয়ে আসে। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞাসা করা হয়েছে, টায়ার কখন লাগতে পারে যদি টায়ারের কন্ডিশন খারাপ হয়ে গিয়ে থাকে? না, টায়ার প্রথমত হচ্ছে টায়ারের গুটি যদি খারাপ হয়ে গিয়ে থাকে, বা আমি গাড়িটা চালাই না, গাড়িটা পড়ে থাকে, পড়ে থাকলে পরে টায়ার হার্ড হয়ে যায়, তখন টায়ারে ক্র্যাক ডেভেলপ করে। তো যদি ওটা টিউব দিয়ে চলে তো কোনো সমস্যা নেই, কিন্তু যখন টিউবলেস, ওই ক্র্যাকগুলো দিয়ে, মানে যদি টায়ার হার্ড হয়ে গিয়ে ক্র্যাক, তখন ওটা চান্সেস থাকে। আর যখন ওই শেষ হয়ে যাবে একদম গুটি, অথবা মাল্টিপল নাম্বার অফ পাংচার, 8টা-10টা পাংচার হয়ে গেছে, তো সেখানে বারবার পেনিট্রেশন করতে করতে ওর আর কিছু থাকে না, তখন কি নতুন টায়ার লাগবে? নতুন টায়ার লাগাতে লাগে। আচ্ছা, সেই অনুযায়ী দামটা এদিক ওদিক হবে। টায়ারের যে দামটা হয়, টায়ার তো যে যেমন টায়ার নেবে, সিএট বা এমআরএফ বা যেরকম টায়ার নেবে। ওকে দাদা, একদম থ্যাংক ইউ। বেশ, আপনারা চালাবেন না, উড়ে বেড়াবেন। পাংচার নামক ভয়ানক যন্ত্রণা আপনাদের এই ভারী গাড়িকে আর ছুতে পারবেন, এটা প্রমিস রইল। আমরা সবসময় আছি আপনাদের সাথে, এবং 1-1.5 মাস পরে আপনি চালানোর পরে আপনার বন্ধু বান্ধবদেরও রেকমেন্ড করে দেবেন। নিশ্চয়ই, ও তো ভীষণভাবে এক্সপিরিয়েন্স করেছে এই রোদে গরমের মধ্যে বাইকটাকে ঠেলে নিয়ে যাওয়া, ওই ভারী হিমালয়ান। একবার হয়েছিল, আমি 5 কিলোমিটার বাইকটাকে রাত্রিবেলা যখন অফিস থেকে ফিরছি, মানে কোনো দোকান নেই, তা সেখানে 5 কিলোমিটার হাঁটিয়ে বাড়ি নিয়ে এসেছি। তারপর মানে হচ্ছে ঘরে ঢুকে না আমি মানে পুরো শুয়ে পড়েছি, অবস্থা খারাপ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের, আপনারাই প্রথম যারা আমাদের এরকমভাবে কভার করলেন। আমরা প্রচার বিমুখ লোক, তো ধন্যবাদ অনেক। থ্যাংক ইউ দাদা। সমর সেটআপটা দেখে যা মনে হচ্ছে, আমি একটু আগে তাই ওকে বলছিলাম যে এটা একটা অ্যাডিশনাল ক্র্যাশ গার্ড হয়ে গেছে। বাকি চলো, আমাদের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, চললাম দাদা, আবার দেখা হবে। একদম। তোমরা যারা এর আগের দিনে আমার ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আগের দিন আমি এখানকার যাবতীয় যা লোকেশন, মানে কিভাবে চিনার পার্ক থেকে শুরু করে এখানে আমরা এসেছিলাম, সমস্তটা শেয়ার করেছিলাম। আগের দিনের ব্লগের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। আমরা আসার সময় একটু বেশি অলিগলি দিয়ে ঘুরে এসেছিলাম প্রথম দিন, মানে বুঝতেই পারছো গুগল ম্যাপের ভরসা এসেছিলাম। তো রাস্তাটা কিন্তু খুব একটা বেশি হজকট নয়, খুবই সিম্পল রাস্তা। এখন ফার্স্টে যাবো হচ্ছে এখান থেকে ইকো পার্কে গিয়ে আর একবার বাইকটা ট্রায়াল দেবো, মানে আমি আর কি। আর সৌমত এখন ওর বাইক চালাচ্ছেই। এর আগের দিন তোমরা তো দেখতেই পেলে যে আমরা এই চত্বরটাতে ওয়ার্ড নাম্বার 5 আর 6-এ এখানে আমরা একটা ঘুরপাক খেয়েছিলাম বাইকটাকে নিয়ে। আর ছোটো ছোটো করে চেষ্টা করেছিলাম যতটা পারা যায় অফরোডিং করার। আর বুঝতেই পারছো যে গড়িয়ার মতন জায়গা, এখানে অফরোডিং তো সম্ভবই নয়, তো সেই জন্যে যেটুকু পসিবল সেটুকুই করেছিলাম। এই গরমে আমরা ভাবলাম যে একটুখানি চা খাওয়া যায়, গরম হোক ঠান্ডা হোক বর্ষা হোক যাই হোক, চা ইজ লাভ। চলো, এবার সেই মোক্ষম মুহূর্ত চলে এসছে যখন এই হিমালয়ানটাকে, আই মিন টিউবলেস হিমালয়ানকে একটু চালিয়ে দেখা যাক। এখানে ছোট্ট করে চালাবো, কিন্তু এর বললেসেরটা প্রবলেম রয়েছে, যার জন্য বেশি লাফালাফি করা যাবে না। বাকি এখানে আমাদের সঙ্গে রয়েছে সৌম তো ছিলই সকাল থেকে বা দুপুর থেকে, আর রয়েছে দীপদা। বেশি এদিক ওদিক করবো না, কারণ এখানে উঁচু নিচু জায়গা রয়েছে, আর তার সঙ্গে টায়ার যেটা পেছনে বাঁধা রয়েছে সেটা অনেকটাই নিচে করা রয়েছে। তো বেশি যদি গাড্ডার মধ্যে দিয়ে বাইকটা নিয়ে যাই তাহলে হয়তো টাচ হয়ে যেতে পারে মাটির সঙ্গে। এখানে প্রচুর গাড্ডা রয়েছে ভাই। চলো, বাইক এখানে অফরোডিং মোডে দেওয়া হয়ে গেছে। এবার
এর কিন্তু আলাদাই মজা আছে, যাই বলো ভাই, অফরোডিং ইজ লাভ। দেখো দীপদা যাচ্ছে সামনে, সাইডে যে দুখানা চাকা রয়েছে টায়ারগুলো ওগুলো কিন্তু মাটিতে টাচ করে যাচ্ছে, তো সেই জন্য আমি খুব বেশি রিস্ক নিইনি, যেটা আমার বাইকটা নিয়ে করলাম। বাকি বাইকটা কীরকম কী ফিল দিচ্ছে না দিচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ দেখো এইটুকুনি চালিয়ে তো সেইভাবে বিশেষ রিভিউ দেওয়া সম্ভব নয়। তো খুব শিগগিরই আমি চেষ্টা করব যে এর ওপর একটা ডিটেল রিভিউ তোমাদের সামনে হাজির করার। কম বা বেশি সিসিটা ম্যাটার করছে না, যে কোনো রকম বাইকে তোমরা চাইলে টিউবলেস করে তুলতে পারো আর পাংচারের হাত থেকে মুক্তি পেতে পারো। তো ডক্টর টিউবলেস পার্থদা, তার নাম্বার সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিলাম, এছাড়া স্ক্রিনে আসছে, তোমরা চাইলে সেখান থেকে স্ক্রিনশট নিতে পারো। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে মনে করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা মনে করে বাজিয়ে দাও যাতে নেক্সট ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই।